আমি এখনো সিপিএম এর সঙ্গে জোট করার পক্ষপাতিকে দৃঢ়তার সঙ্গে বলছি। আমাকে যদি ব্যক্তিগত জিজ্ঞেস করা, আমার পার্টি কি করবে জানি না, পার্টির কথা পার্টি যা করবে আমি তাই করবো। কিন্তু আমি সেদিন যা করেছি কোনো ভুল করিনি। গত লোকসভা নির্বাচনে বামেদের সঙ্গে জোট করে কোনো ভুল করিনি। আজও বামেদের সঙ্গে আমার সম্পর্কে কোনো বিঘ্ন ঘটেনি, এটুকু বলতে হবে। বাকি পার্টির স্ট্র্যাটেজি আছে, পার্টির লাইন আছে, পার্টির নীতি আছে, সেটা পার্টি ঠিক করবে। কারণ বামকে আমি কখনোই সাম্প্রদায়িক শক্তি বলতে পারি না। তাই বামকে যেহেতু সাম্প্রদায়িক শক্তি নয়, তাই বিজেপির বিরুদ্ধে লড়াই করার ক্ষেত্রে বামকে সেই জায়গাতে আমাদের মানতেই হবে। কিন্তু মমতা ব্যানার্জিকে আমি সাম্প্রদায়িক শক্তি মনে করি। গল্প থাকলে জানি না, যখন হবে তখন বলবেন। 50 মিনিট কেন, 5000 মিনিট গল্প করতে পারে। আমার জন্য কখনো রাহুল গান্ধীর কাছে তৃণমূলের নেতা যেতে পারেনি এমন তো নয়। তৃণমূলের নেতা মন্ত্রী সকলের সঙ্গে রাহুল গান্ধী, সোনিয়া গান্ধী অনেক বেশি পরিচয় ছিল, অনেক যাতায়াত ছিল। খার্গের সঙ্গে অনেক যাতায়াত ছিল। খার্গেকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী হওয়ার জন্য মমতা ব্যানার্জি প্রস্তাব দিয়েছিলেন। অতএব এটা কোনো তো যুক্তি হতে পারে না। অধীর চৌধুরীর সঙ্গে অধীর চৌধুরী থাকার জন্য কোনো বাধা ছিল, অধীর চৌধুরী থাকার জন্য কোনো বাধা থাকার তো কথা ছিল না। আজকে অধীর চৌধুরী নাই, বাধা কাটিয়ে সব করে নিন। তারা বলছেন 2024 আমরা চেয়েছিলাম, ওরা বলছেন কি ডিসেম্বরে টাইম দেওয়া হয়েছিল, দুটো সিট আমরা দিচ্ছিলাম, কিন্তু কংগ্রেসই জোট করলো। হ্যাঁ, কোন দুটো সিট কোনটা দিচ্ছ সেটা তো আর বলেনি কখনো। এটা জেতা সিট আপনাদের না, দুটো সিট কখনো বলেনি যে বহরমপুর সিট দেবো। তাকে চ্যালেঞ্জ করছি, কোনো তাদের দেখিয়ে দিন, কোনো তাদের কমেন্ট দেখান যে বহরমপুর সিট আর মালদা সিট আমরা ছেড়ে বাকি সব লড়বো। একটা কমেন্ট দেখাতে যদি পারেন তাহলে বলবো। এগুলো কত ঢপের কীর্তন এগুলো। আর আমি ব্যক্তিগতভাবে মমতা দেওয়া জিততে চান, এটা খুব পরিষ্কার। সেদিনও বলেছি, ভোটের আগেও বলছি, ভোটের দিনেও বলছি, ভোটের পরেও বলছি। মমতা ব্যানার্জির দয়ায় অধীর চৌধুরী কোনদিন জিততে চাইনি, জিততে চাইছে না, জিততে চাইবেও না। কারণ একটাই, মমতা ব্যানার্জি বাংলার দুশ্মন। আজ না হয় কাল বাংলা মানুষ আমার এই কথাটাকে সমর্থন করবে। সারা বাংলার, সারা বাঙালির দুশ্মনের নাম মমতা ব্যানার্জি। তৃণমূলের জমি হারাচ্ছে হু হু করে। বাংলা যে সংখ্যালঘু মানুষ যারা মমতা ব্যানার্জিকে মনে করছে তাদের রক্ষা করতে, আজকে বাংলার মুসলমান সম্প্রদায়ের মানুষ বলছে মোদির হাত থেকে দেশকে রক্ষা করতে পারলে রাহুল গান্ধী। তা রাহুল গান্ধীর হাত শক্ত করলে মোদির বিরুদ্ধে লড়াইয়ের হাত শক্ত হবে। মমতা ব্যানার্জি বুঝতে পেরেছে এটা। বাংলায় তার বিরুদ্ধে মোহমুক্তি ঘটছে মুসলমান সমাজের। বাংলায় মুসলমান সমাজের মমতা ব্যানার্জির প্রতি মোহমুক্তি ঘটছে। বাংলায় দুর্নীতি, দুর্বৃত্তরাজ সারা বাংলার মানুষকে অতিষ্ঠ করে দিয়েছে। মমতা ব্যানার্জি বুঝতে পারছে তার পায়ের তলার মাটি দুর্বল হয়ে যাচ্ছে। তাই কংগ্রেসকে তোল্লা মেনে যদি কংগ্রেসের প্রশংসা করে মুসলমান ভোটটাকে আমার পক্ষে রাখা যায়, এটা তার নতুন ঢপ, তার নতুন কৌশল, তার নতুন আরেকটা চালাকি। মিলিয়ে নেবেন আমার কথা। তার জন্য তাকে বলতে হচ্ছে যাতে মুসলমান ভোটটা হাত ছাড়া না হয়ে কংগ্রেস দিকে চলে যায়। কারণ ভারত পশ্চিমবঙ্গের মুসলমানরা, আবার বলছি পশ্চিমবঙ্গের মুসলমান যারা মনে করছিল মমতা ব্যানার্জি যাতে রক্ষা করবে, তারা আজকে এটা অনুভব করছে, উপলব্ধি করছে যে না, দেশকে রক্ষা করতে রাহুল গান্ধীর লড়াইটা তারা দেখছে। তাই কংগ্রেসকে দয়া দাক্ষিণ্য করা নয়, মমতা ব্যানার্জি হুঁকে পড়ে, চাপে পড়ে বিড়াল এখন গাছে উঠছে। ঠেলায় পড়ে বিড়াল গাছ ওঠে না, দিদি এখন ঠেলায় পড়ে গাছ উঠছে, কংগ্রেসের গাছে ওঠার চেষ্টা করছে। কংগ্রেস নামক বৃক্ষে ওঠার চেষ্টা করছে দিদি ভাই বাংলার হুঁকে পড়ে, যাকে বলি চাপে পড়ে, ঠেলায় পড়ে। এটাই পশ্চিমবঙ্গে যারা আমরা কংগ্রেস করি তাদের জন্য এটা একটা বড় রাজনৈতিক জয় বলে মনে করি। এবার দেখা যাচ্ছে যে সরকারি প্রকল্প, যেটা তারা আমার পাড়া বলে তারা একটা প্রকল্প শুরু করেছে, সেই সরকারি প্রকল্প দেখা যাচ্ছে যে আইপ্যাকের সঙ্গে যোগাযোগ করতে বলা হচ্ছে। কোথাও কি বিউরোক্রেসির মধ্যে এবার একটা প্রাইভেট এজেন্সি ঢুকে যাচ্ছে? দেখুন, গোটা তৃণমূল পার্টিটা আজকে বাংলায় টিকে আছে কিসের উপরে? পশ্চিমবঙ্গে তৃণমূল পার্টিটা টিকে আছে ডিএম, এসপি, এসডিও, বিডিও এদের উপরে। আর এসডিও, বিডিও, ডিএম এদেরকে আর পার্টিকে তত্ত্বগুলো জোগাড় করছে একটা এজেন্সি যার নাম আইপ্যাক। গত লোকসভা নির্বাচনে আমাকে হারানোর জন্য দাঙ্গা লাগানো হয়েছিল আইপ্যাকের পরামর্শে। দাঙ্গা লাগানোর পর ভিডিও করানো হয়েছিল তৃণমূলের এমএলএ কে দিয়ে, যে ভিডিওতে বলা হয়েছিল 70% মুসলমান, 30% হিন্দু। আমরা মনে করলে সব হিন্দুকে গঙ্গায় ভাসিয়ে দিতে পারি। তৃণমূলের এমএলএ কে দিয়ে, সে মুসলমান এমএলএ, তাকে দিয়ে ভিডিওটা করে
সেই ভিডিওটা গ্রামে গ্রামে হিন্দু গ্রামে পৌঁছে দিয়েছিল আইপ্যাকের এজেন্টরা। আর এই আইপ্যাকের এজেন্টরা বিজেপির লোক যে হিন্দু গ্রামে গ্রামে গিয়ে বলেছিল মুসলমানরা তোমাকে ধমকাচ্ছে, ভয় দেখাচ্ছে, খুন করে বলছে, হিন্দু তোমরা এক হও। এটা হচ্ছে আইপ্যাকের কাজ। তাই তৃণমূল দল তার দল না, তৃণমূল তো একটা গ্যাং। ভোট তো আর গ্যাং করে না, ভোট তো একটা পরিকাঠামো করে। ক্যান্ডিডেট কে হবে আইপ্যাক ঠিক করে, সভাপতি কি হবে আইপ্যাক ঠিক করে, ব্লক সভাপতি কি হবে আইপ্যাক ঠিক করে। আরো যেরকম এই আইপ্যাকের লোকাল যারা এজেন্ট আছে, যারা যায়, তারাও একটা অংশ তাদেরকে পয়সা দিতে হয়। তারা আবার সেই পয়সাকে উপরে তাদের খোকাবাবুর কাছে রিপোর্ট করে, তারপরে খোকাবাবু সিদ্ধান্ত দিদিকে বলে। যেমন নেতারা পয়সা খাচ্ছে গ্রামে গ্রামে, ঠিক নেতাদের পাশাপাশি আইপ্যাকের এজেন্টরা তারাও কিন্তু গ্রামে গ্রামে তৃণমূল নেতার কাছে মাল কামানো শুরু করে দিয়েছে। মানে খোদার উপরে খোদকারি করতে আরম্ভ করে দিয়েছে। তৃণমূলের নেতারা চুরি করছে, আর তৃণমূলের দেখলো চোর, সে চোরদের উপরে চৌর্যবৃত্তি করছে আইপ্যাক। যে রাজ্যে এই মুহূর্তে এসআইআর করার জন্য সরকার প্রস্তুত নয়, পরিকাঠামো তৈরি করতে 2 বছর সময় লাগবে। না, এই যে মমতা ব্যানার্জি বিদ্রোহ করছিল যে নির্বাচন কমিশনকে এসআইআর করতে দেবো না, ধরবো, তাড়াবো, মারবো, সেখান থেকে তাহলে মমতা ব্যানার্জি পিছনে হচ্ছে নিশ্চয়ই। অর্থাৎ মানুষকে তুমি খেপাচ্ছ নির্বাচন কমিশনের বিরুদ্ধে। বাংলায় নির্বাচন কমিশনের দোষ ত্রুটির বিরুদ্ধে রাহুল গান্ধী যুক্তিযুক্ত ভাবে লড়ছে। ভোট চুরি হয়েছে রাহুল গান্ধী প্রমাণপত্র দেখিয়ে বলেছে। আর আপনি সরাসরি বাংলায় যুদ্ধ দিয়ে মনোভাব নিয়ে ওখানে নির্বাচন কমিশন কোনো কাজ করতে দেবেন না বলে আপনি জিহাদ ঘোষণা করলেন। সেই মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি দুদিনের মধ্যে, দুদিনও হয়নি, 24 ঘন্টার মধ্যে পাল্টি খেয়ে বলছেন না এখনো পরিকাঠামো হয়নি। কালকে বলবেন, আপনি তো বলছেন এগুলো, বলাচ্ছেন সিইও কে দিয়ে, ওখানকার চিফ ইলেকট্রাল অফিসারকে দিয়ে। কালকে বলে না আমরা পারবো। নির্বাচন কমিশন যদি দিল্লি থেকে বলে, বাংলার সিইও মুখ্য সচিব তারা যদি বলে না পারবো না, সেদিন আপনি কথা বলবেন। আপনি তো মাথা নিচু করবেন, রেডি হয়েই আছেন। আপনার এটাই চরিত্র, চিৎকার করবেন, মাথা নিচু করবেন। দেখা যাচ্ছে যে পশ্চিমবঙ্গ সরকার যারা পশ্চিমবঙ্গের বাইরে পরিযায়ী শ্রমিক আছে তাদের প্রত্যেকের জন্য সরকারের তরফ থেকে একটা করে পরিচয়পত্র ইস্যু করা হোক। সরকারের তরফ থেকে পরিচয়পত্র দেওয়ার মানে বাইরের রাজ্যের যে সমস্ত পরিযায়ী শ্রমিকরা বিপদে পড়বেন তারা দেখাতে পারবেন, বলতে পারবেন এই দেখো যে রাজ্য থেকে এসছি সেই রাজ্যের পরিচয়পত্র। এটা নির্বাচনের পরিচয়পত্র নয়, রাজ্যের পরিচয়পত্র। এটা আমি সেই রাজ্যের যে বাসিন্দা, আমি যে কাজ করতে এসছি সেখানকার রাজ্য জানে, সেই রাজ্য আমাকে বলছে তুমি যাও, তাই আমি এসছি। আপনার কি যাওয়ার দরকার থাকলে রাজ্যের কাছে জেনে নেবেন। প্রত্যেকটা পরিযায়ী শ্রমিক কাল থেকে নিরাপদ হয়ে যাবে। পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর দাবি আমার যে আপনি পশ্চিমবঙ্গের প্রত্যেকটা পরিযায়ী শ্রমিককে একটা করে আপনি পরিচয়পত্র প্রদান করুন। কবিগুরু যেন আর কেঁদে লাভ নেই। কবিগুরু এখন আপনাকে দেখে কাঁদবে। কবিগুরুর দেশে গিয়ে আপনি ফাটা কেষ্টকে নিয়ে তাকে কবিগুরু বানিয়ে দিচ্ছেন। কবিগুরু আপনাকে দেখে কাঁদবে না হাসবে, সেটা কবিগুরুই জানেন। কবিগুরু আর অপমান করে লাভ নেই দিদি ভাই, বরং আপনি কবিগুরু যাদের কথা বলেছে সেই বাঙালিদেরকে রক্ষা করার জন্য চেষ্টা করুন। আপনার বাংলায় আপনি সব অবাঙালির লোককে নিয়ে এসে কাউকে রাজ্যসভা, কাউকে লোকসভার আপনি এমপি করবেন, এমএলএ করবেন, তখন বাঙালি কথা মনে পড়ে না আপনার, তখন বাংলা ভাষা কথা মনে পড়ে না। আজ নাটক করছেন 15 বছর পর পার্লামেন্টে যে আমাকে বাঙালিদের জন্য, বাংলা ভাষার জন্য লড়তে হচ্ছে আপনাকে। আর বাংলা ভাষার জন্য আপনার লড়তে হবে না, সারা বাংলার 12টা আপনি বাজিয়েছেন। বরং বাঙালি হিসাবে আগামী দিনে সারা বাংলার মানুষ আপনার মতন একজনের অধীনে শাসিত হতে হয়েছে বলে লজ্জা করবে। সেই দিন এই বাংলা ভাষার জন্য ওকালতি করা বাংলার মুখ্যমন্ত্রীর জন্য সেই অপমান রক্ষিত থাকবে। দেখুন, গতবার 21 সালের ভোটের সময় এসেছিল যে এনআরসি আনছি, এনআরসি রুখছি। এবার আর এনআরসির বাজার নেই,
এখন বাজার দখল করে নিয়েছে বাঙালিয়ানা। আচ্ছা, পশ্চিমবঙ্গে 26,000 শিক্ষক যোগ্যতা থাকা সত্ত্বেও তারা চাকরি পেল না। এক অনিশ্চিত ভবিষ্যতের দিকে তাদের তাকিয়ে থাকতে হচ্ছে। পশ্চিমবঙ্গের কর্মচারী যারা ডিএ পেল না, সরকার যার বিরোধিতা করছে, পশ্চিমবঙ্গের অভয়ারা যারা শাস্তি পেল না, শাস্তির জন্য অপেক্ষা করছে, তারা কি বাঙালি না অবাঙালি? বাংলার জন্য আপনার প্রাণ কাঁদছে না আপনি কুমিরের অস্ত্র ঝরাচ্ছেন? আমরা সবাই দেখতে পাচ্ছি। এই বাঙালিরা ভারতবর্ষের বাইরের রাজ্যগুলোতে যখন অত্যাচারিত হচ্ছে, হয়রান হতে হচ্ছে, তখন আপনি তাদের জন্য সেই রাজ্যে দায়িত্বে থাকা কারোর সঙ্গে কথা বলার প্রয়োজন মনে করছেন না। সেখানকার পুলিশ, মুখ্য সচিব, মুখ্যমন্ত্রী, রাজ্যপাল, ভারত সরকার, তাদেরকে রক্ষা করার জন্য আপনি কারোর সঙ্গে কথা বলছেন না। তারা ভয় অনেকে বাংলাদেশে, পশ্চিমবঙ্গে চলে গেছে। তাদেরকে ফেরত পাঠানোর জন্য কোনো চেষ্টা করছেন না, কিন্তু বাঙালিদের জন্য কাঁদছেন। কারণ এই কান্নাটা আপনাকে কাঁদতে হবে 2026-এর নির্বাচন পর্যন্ত। আপনি জানেন, যেমন আপনার পা ভেঙেছিল যখন, তখন আমি বলেছিলাম ভোটের দিন যেদিকে ভোট হয়ে যাবে আপনার পা ভাঙাটা ঠিক হয়ে যাবে। আমার কথা আপনারা মিলিয়ে নেন। অনেকে আমাকে বলেছিল এটা বলা ঠিক হচ্ছে না। আমি এই বাড়িতেই বলে বসেছিলাম, এই বাড়িতে বসেই আমি বলেছিলাম মমতা ব্যানার্জির পা ভাঙাটা ঠিক হয়ে যাবে যেদিনকে ভোটটা হয়ে যাবে, সেই দিন সন্ধ্যেবেলা ঠিক হয়ে যাবে। ঘটনাচক্রে যেদিন ভোটটা হয়েছে সেদিন সন্ধ্যে থেকে মমতা ব্যানার্জি গড়গড় করে হাততালমু করে দিয়েছে। আবার বলছি, এই বাঙালির জন্য তার যে কুমিরের কান্না যেটা কাঁদছেন, সেটা 2026-এর নির্বাচনের দিন পর্যন্ত কাঁদবেন। নির্বাচনের দিন ভোট হয়ে যাবে, দিদির কান্নাও থেমে যাবে। তাই দিদির চোখে সেদিন আর থাকবে না পানি। তাই দিদি এখন নাটক করে কাঁদছে। তাই বলছি, চোখে নাই পানি, কাঁদছে আমার নানি। পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ সবাই মিলেমিশে চক্রান্ত করে আর.জি. কর কাণ্ডের যে প্রকৃত অপরাধী, তাদেরকে রক্ষা করার চেষ্টা করছে। তাই অপরাধীরা আজও অধরা। তার সঙ্গে সঙ্গে সিবিআই নামক আরেকটা অপদার্থের সংযোজন, ফলে আজকে অভয়ার মৃত্যুর 1 বছর হয়ে গেলেও তার অপরাধীদের আমরা খুঁজে পেলাম না। দিল্লিতে নির্ভয়া কাণ্ড ঘটেছিল। নির্ভয়া কাণ্ডের পর ধর্ষণকারীদের জন্য নতুন আইন হয়েছিল। নির্ভয়া কাণ্ডের অপরাধীদের ফাঁসিও হয়েছিল, সবাই জানে। নির্ভয়ার অপরাধীদের ফাঁসি হয় আর অভয়ার অপরাধীরা বাজারে ঘুরে বেড়ায়। দিল্লির সঙ্গে কলকাতার এই দুই অপরাধের তুলনা করলে আমাদের লজ্জিত হতে হয়। নির্ভয়ের অপরাধীরা সাজা পেয়েছে, অভয়ের অপরাধের জন্য আজও সাজার দাবি অব্যাহত। অপরাধী করা তাদের চিহ্নিতকরণের দাবি অব্যাহত। তাদের বাবা মা তার মেয়ের বিচারের জন্য হন্যে হয়ে সকলের দরজায় দরজায় ঘুরছে। আমাদের কারো ভালো লাগছে, কারো খারাপ লাগছে, কিন্তু সত্য হলো এই যে তারা বিচার পাচ্ছে না, তাই তারা দিশেহারা। দিশেহারা হয়ে তারা বিচারের দাবিতে সর্বত্র দৌড়ে বেড়াচ্ছে।
বাংলার মুখ্যমন্ত্রী মিছিল করে বলেছিল অপরাধীদের শাস্তি চাই। বাংলার মুখ্যমন্ত্রী এখন আরেকটা মিছিল বার করা উচিত, যে অপরাধীদের মুক্তি চাই। মুক্তি তিনি দিয়েই দিয়েছেন, তাও ঘটা করে যদি বলেন যে অপরাধীদের মুক্তি চাই, তাহলে তা আরো যুক্তিযুক্ত হবে। বাংলার মুখ্যমন্ত্রী এবং পুলিশ মিলে আর.জি. কর কাণ্ডের সেই ভয়ঙ্কর অপরাধীদের আজও নিরাপত্তা দিয়ে চলেছে। আমরা চাইব অভয়ার অপরাধীরা ধরা পড়ুক, শাস্তি পাক, উদাহরণস্বরূপ শাস্তি পাক।